মানিকগঞ্জবাসীর কথা শুনতে এসেছি, এনসিপি জনগণের কথা শুনতে এসেছি। আমরা নির্বাচনে আসি নাই, আমরা ক্ষমতায়ও দায়িত্বে আসি নাই, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমাদের এই গোপালগঞ্জে যে হামলা হয়েছিল, একটি দল দেখলাম খুব খুশি হয়েছিল, সকল সাধারণ মানুষ আমাদের সাথে ছিল, তারা মসজিদে গিয়ে দোয়া করেছে আমাদের এই বীরদের জন্য। আজকে বলতে চাই, জনতার ক্ষমতায়ন না হওয়া পর্যন্ত আজকের এই মানিকগঞ্জের উপস্থিতি আরো দ্বিগুণ হয়ে সমস্যা বলবে। নতুন বন্দোবস্ত যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হয়, নতুন ব্যবস্থা যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, যে পর্যন্ত না সংস্কার হয়, সে পর্যন্ত আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই সাথে আজকে মানিকগঞ্জ থেকে ডাক দিয়ে বলতে চাই, আগামী 3 আগস্ট আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব, জুলাই ইশতেহার ঘোষণা করব। প্রত্যেক মানিকগঞ্জবাসী উপস্থিত থাকবে তো? প্রত্যেক মানিকগঞ্জবাসী হাত তুলে দাঁড়ান, আপনারা উপস্থিত থাকবে তো? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, মানিকগঞ্জবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মানিকগঞ্জবাসী, আমাদের এখানে সন্ধ্যা 7:30টায় সমাবেশ করার কথা ছিল, কিন্তু রাত 9:30টায় আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা জাতীয় নাগরিক পার্টি। এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা সামান্তা শারমিন। এখন বক্তব্য রাখবেন সামান্তা শারমিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো? এই যে ইসলামতির তীরে এই যে সহজ সরল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর তো একটা সংগ্রামের ইতিহাস আছে নাকি? প্রত্যেকটা লড়াই সংগ্রামের সময় আপনাদের তো অবদান আছে নাকি? আমি এই অবদানটা আপনাদেরকে রাষ্ট্রে এটা লিখিত থাকতে হবে, হবে কিনা? এখন এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল হয়েছে। এই রাজনৈতিক দল চাইছে যে একটা ঘোষণাপত্র হোক, আপনারা জানেন তো নাকি? আপনারা এই ঘোষণাপত্রের দাবিতে ঢাকায় গেছিলেন না? এই ঘোষণাপত্রটা কি হয়েছে? জুলাই সনদ থেকে হইতেছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বলছিল যে তারা বিচার এবং সংস্কার এগুলো করবে, বলছিল না? কিন্তু এটা কি ঠিক মতো করতেছে? কিন্তু এলাকায় চাঁদাবাজি চলতেছে, চলতেছে না? এলাকায় কি দখলদারিত্ব চলতেছে? সন্ত্রাসবাদী কি দেখতেছেন? দুর্নীতি কি দেখতেছেন? তাহলে সবই চলতেছে আগের মতো। তাহলে আমাদের উপর দায়িত্বটা কি? আমাদের উপরে দায়িত্ব হলো এই যে জুলাই সনদ, যেইটা দিয়া লেখা থাকবে যে কোন কোন রাজনৈতিক দল আর কখনো এই সনদের বিপরীতে যাইতে পারবে না, কোন কোন রাজনৈতিক দল এই সনদের বিপরীতে কোনো আইন করতে পারবে না। একটা ঘোষণাপত্র দরকার ছিল, যে ঘোষণাপত্রে আপনার আমার সংগ্রাম লেখা থাকার কথা। আপনারা এই গণঅভ্যুত্থানের সময় যেই ত্যাগ করছেন, যেই ত্যাগ আপনাদের লেখা থাকার কথা, সেইটার একটা স্মারক, সেটার একটা দলিল মাত্র আমরা চাইছিলাম, সেটাকে আমরা পাইছি। এখন সেটাকে আদায়ের কাজ শুধুমাত্র একটা রাজনৈতিক দলের, অন্যান্য সকল রাজনৈতিক দল নামে নাই, নাম ছিল, তাহলে তাদের কি কোনো দায়িত্ব নাই? কিন্তু দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের আলোচনা। এখন এই নির্বাচন কেন্দ্রের আলোচনার মধ্যে গোপালগঞ্জে আইল্যান্ড বানিয়ে ফেলছে। গোপালগঞ্জ একটা দ্বীপ হয়ে গেছে, ওই দ্বীপে আমরা প্রবেশ করা মাত্র আমাদের উপর হামলা হয়েছে। কিন্তু গোপালগঞ্জ একটা দ্বীপ, গোপালগঞ্জ আমাদের দেশের অংশ। এই দেশের অংশটাকে দেশের অংশ রাখার জন্য আমরা আন্দোলন করছি। এইটাকে বানিয়ে ফেলছে আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু গোপালগঞ্জ আমার বাংলাদেশের মানুষের অংশ। আমাদের বাংলাদেশের মানুষের অংশ থেকে এই গোপালগঞ্জ চালানো
আলাদা করা যাবে না, আমরা হইতে দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেই কয়টা দায়িত্ব দেওয়া ছিল, একটা দায়িত্ব তারা ঠিক মতো পালন করে নাই। জুলাই ফাউন্ডেশনে সকল শহীদ এবং আহতরা এখনো ঘোরাফেরা করেন। শহীদ পরিবারের যারা আত্মীয় আছেন তারা এখনো চোখের পানি ফেলতেছেন, কিন্তু তারা পর্যাপ্ত যে সুবিধা সেটা তারা পান নাই। কয় কোটি টাকা লাগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে, কিন্তু তারা সেটা ব্যবস্থা করতে পারেন নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো বাংলাদেশের পুরো গণভোট নির্বাচনের একটা ম্যান্ডেট বানায় ফেলছে। এই এটা কি নির্বাচনের ম্যান্ডেটের জন্য আমরা করছিলাম? আওয়ামী লীগের সবাই বিএনপি আসবে সেই জন্য কি আমরা করছিলাম? আমরা গণভোটের জন্য করি নাই। আমরা গণভোট করছিলাম পুরো কাঠামো আমরা পরিবর্তন করে ফেলাবো। আপনাকে এই জন্য করছিলেন, কিন্তু কাঠামো পরিবর্তনের বদলে আজকে আমার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সোহেল তাদের সাথে দেখা করছেন। আপনারা সবাই দেখছেন সেটা? আওয়ামী লীগের কোন রিকন্ডিশন প্রিকিং যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয়, সেইটা আমরা গণভোট দিয়ে আবার উড়ে ফেলবো। আওয়ামী লীগের কোন প্রিকিংও বাংলাদেশে থাকতে পারবে না। রিকন্ডিশন আওয়ামী লীগ, কোন রিকনসিলিয়েশন আওয়ামী লীগের সাথে হবে না। কালকে যারা যারা গোপালগঞ্জে যা দেখাইছে, এরপরে আওয়ামী লীগের নাম এখানে উচ্চারিত হইতে পারবে না। আপনারা সকলে এনসিপির যত নেতা নেত্রী আছে তাদেরকে দেখতেছেন, আপনাদের দ্বারে দ্বারে যাইতে আপনারা প্রাণ ভরে তাদেরকে আশীর্বাদ এবং দোয়া করবেন, যেন তারা আপনাদের কথাগুলো বলতে জানে, আপনাদের সুখ দুঃখের কথা আমরা যাতে বলতে পারি, এবং আমরা যেন কখনো এই পথ থেকে বিচ্যুত না হই। আমি আগেও বলছি, আবারও বলতেছি, গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু বিপ্লবটা এখনো বাকি আছে। আপনাদের সকলকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাতেও আমাদেরকে এই ওয়েলকাম জানানোর জন্য, এই আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জে এই বাকশালী সন্ত্রাসীরা কিভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু সেই আক্রমণের পরও আজকে আমরা ফরিদপুর গিয়েছি, আজকে আমরা রাজবাড়ি গিয়েছি, এবং এই রাতের বেলাও আমরা মানিকগঞ্জে এসেছি, এবং মানুষ যেভাবে এখানে আপনারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, ঠিক সেভাবে সকল জায়গায় করেছে। ফলে এই হামলা এবং এই হামলা দিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রাকে কেউ দমায় দিতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের সামনে এমন এক নেতা বক্তব্য রাখবেন যিনি গত বারংবার জেল খেটেছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম রাজবন্দী হয়েছেন। এখন বক্তব্য রাখবেন আপনাদের সকলের প্রিয় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন করে ফেলে সাজাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের নির্বাহী বিভাগ, বাংলাদেশের সংসদে যারাই আসবে তারা জনগণের পক্ষে কাজ করবে, এমন নীতি সংস্কার করে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যখন রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা বলি, তখন তারা মৌলিক সংস্কার থেকে নিজেদের সমর্থন ফিরিয়ে রাখে। আমরা যখন সংস্কারের কথা বলে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে চাই, এদেশের ক্ষমতা কাঠামোতে জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই, ঠিক সেই সময়টাতেই একটি পক্ষ বাদ ছেড়ে যায়। ওরা সংখ্যার বিচারে সংস্কার করতে চায়। সংস্কারের বিষয় আসলে 12টাতে একমত হয়ে অনেক কিছুতে তারা একমত হয়ে গেছে, এমন বার্তা দিয়ে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। যখন বাংলাদেশ রাষ্ট্রটির পা ভেঙে গেছে,
যখন আমাদের হাড়কে জোড়া দেওয়া প্রয়োজন, তারা তখন চামড়ার উপরে প্লাস্টার করে মলম লাগিয়ে হাড়টাকে ভাঙ্গা রেখে তারা চিকিৎসা করে তারা ক্রেডিট দিতে চায়। শুধু চামড়ার উপরে প্রলেপ লাগিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার সম্ভব না। এদেশের অস্থির মজ্জায় যে গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী উপাদানগুলো রয়েছে, সেগুলোকে সারিয়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ভাইয়েরা আমার, আজকে এমন একদিনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ঠিক এই দিন গত বছর শাহবাগ থানার অত্যন্ত কষ্টদায়ক একটা গারদে আমাদেরকে থাকতে হয়েছিল। দুপুরবেলা যখন আমাকে গ্রেফতার করা হলো, রাতের বেলা রমনা থানা হয়ে পরদিন কোর্ট করে শাহবাগ থানায় এমন একটা রুমে রাখা হলো, যে রুমের চারিদিকে ময়লা আবর্জনা, তেলা পোকা আরো অন্যান্য পোকামাকড় সেখানে ঘুরঘুর করছে। খুব ছোট্ট একটা শীতল পাটি, সেই শীতল পাটিতে ঘরের এক কোণে জুলাইয়ের রাজবন্দী আমাদের 6-7 জনকে থাকতে হলো। বাংলাদেশ 54 বছর হয় স্বাধীন হয়েছে, কিন্তু এদেশের মানুষের মানবিক মর্যাদাকে এখনো নিশ্চিত করা হয় নাই। এদেশের কারা ব্যবস্থা, এদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত জনগণের উপযোগী হয়ে উঠতে পারে নাই। আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, নতুন এমনকি একজন অপরাধীও আর মানবিক মর্যাদা রাষ্ট্রিত নাগরিক অধিকার প্রাপ্ত হবে। সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আওয়ামী সন্ত্রাসী, দখলবাদ, খুনি, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, আমরা তাদের বিচার করতে আশা করেছি। আমরা চেয়েছিলাম মানবতা বিরোধী আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তির পরিবেশ আমরা কায়েম করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতগুলো মানুষকে হত্যা করার পরেও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত কোন অনুশোচনা পাপ বোধের জায়গা তৈরি হয় নাই। ঠিক এই সময়টাতে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র, ভালো আওয়ামী লীগের থিওরি দিয়ে, রিফাইন্ড আওয়ামী লীগের থিওরি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত করতে চায়। যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে, তারা গতকাল গোপালগঞ্জে এই ঘটনা দেখুক। ওই আওয়ামী লীগ এখনো অস্ত্র হাতে, বিস্ফোরক দ্রব্য হাতে বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের নেতাদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। গত বছর 16 জুলাইতে আমাদের ভাই আবু সাইদকে যখন হত্যা করা হলো, বাংলাদেশের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছিল আর ঘরে বসে থাকার সময় নাই, আর লুকিয়ে থাকার সময় নাই, আর পিছিয়ে থাকার সময় নাই। আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে আসতে হবে। ঠিক 1 বছর পরে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে যখন আমাদের উপরে গুলিবর্ষণ করেছে, আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি, শপথ করেছি, এই বাংলাদেশে আমাদের জীবন থাকতে আমরা আওয়ামী লীগ
লীগের রাজনীতিকে, মুজিববাদের রাজনীতিকে ফিরে আসতে দেব না। ভাইরা আমার, এই বাংলাদেশে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলি, মুক্তিযুদ্ধকে ৭২-এর সংবিধানের ধার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন না। মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য। আর বাংলাদেশের সংবিধানটা করা হয়েছিল শেখ মুজিবকে বাংলাদেশের একাধিপত্য দেওয়ার জন্য। সেই সংবিধানকে আরো কাটাছেড়া করে ওরা পাকশাল করেছিল, ওরা ফেসিবাদ করেছিল, ওরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লুণ্ঠন করেছিল। অতএব এই বাংলাদেশে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে, এই পদযাত্রার উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া পর্যন্ত মানিকগঞ্জের আপামর জনতা, নারী, পুরুষ, আলেম, ওলামা, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। চেপে বসেছিল, যার এক দফা ঘোষণায় সেই জগদ্দল পাথর ভেঙে পড়ে, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসে। তিনি মন্ত্রিত্ব ছেড়ে, সেই ক্ষমতার ঘর ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে তিনি ঘুরে বেড়াচ্ছেন শুধু জনগণের কথা বলার জন্য এবং জনগণের কথা শোনার জন্য। এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম। একটি জোরে করতালি হবে। মানিকগঞ্জের মাটি, এনসিপির ঘাটি, মানিকগঞ্জের মাটি, মানিকগঞ্জের মাটি, এনসিপির ঘাটি, এনসিপির ঘাটি, মানিকগঞ্জের মাটি। আসসালামু আলাইকুম প্রিয় মানিকগঞ্জবাসী। প্রিয় মানিকগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এত রাতেও আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের কথা শোনার জন্য। অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় মানিকগঞ্জবাসী, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিল ১ জুলাই থেকে, যার উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানে 1 বছর হতে যাচ্ছে। 1 বছরের শেষে আমরা সেই 1 বছরের কে স্মরণ করতে এবং জুলাই গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে হয়েছিল, সেই আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা আপনাদেরকে বলতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যা, এলাকার সমস্যা, আপনাদের আকাঙ্ক্ষা, সেইটা আমরা জেনে নিতে এসেছি। প্রিয় মানিকগঞ্জবাসী, আপনারা গতকালকের ঘটনা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমাদের প্রায় 1 মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল। জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব।
এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম, তারপরেও সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফালন দেখেছি। গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণ অভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা এখনো সেটাই বলছি। গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল, অনেক অংশীদার ছিল, কিন্তু সবার স্বার্থ এক ছিল না। শেখ হাসিনার পতনে সবাই এক ছিল, কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না। অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে, আমরা সেটা বিরোধিতা করেছিলাম। ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে। আমরা জানি বসতে হবে। আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা, এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি, রাজপথে আছি। আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই, তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্ট মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13 ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? মানিকগঞ্জবাসীর বেড়িবাঁধের দাবি রয়েছে, সেতুর দাবি রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি 5 মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দিবে। সেই বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি, আমরা জানি আমাদের সমস্যা কি, বাংলাদেশের মানুষের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি। আমরা বলছি না গণ অভ্যুত্থানের পরে যে একটা নির্বাচন দিয়ে দেন 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমরা বলছি নির্বাচন হতে হবে, কিন্তু সংস্কার লাগবে, বিচার লাগবে, এবং এই যে মানুষ, সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই রাষ্ট্র তৈরি করা লাগবে, সেই সিস্টেম তৈরি করা লাগবে। চাঁদাবাজ থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে। প্রিয় মানিকগঞ্জবাসী, আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এবং উচ্চ কক্ষ পিয়ার সিস্টেম করতে হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে। কেন বলছিলাম? যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়।
ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয়। আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চকক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা, আমরা নতুন বাংলাদেশে এমন কোনো প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে, তাকে প্রশ্ন করার কেউ থাকবে না, সে যা খুশি তা করতে পারে। কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি পদে পদে বাধা তৈরি হচ্ছে। সংস্কারের অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে, আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা বলি এই সংস্কার কোনো দলের পক্ষেও না, কোনো দলের বিপক্ষেও না, এটা জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে। ফলে উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে, এরকম আমরা অন্তত 8 থেকে 10টা সংস্কারের পক্ষে কথা বলতেছি। আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন এবং থাকুন গণহত্যার বিচারের পক্ষে। এই মানিকগঞ্জে 5 জন শহীদ হয়েছে, আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন? আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি? এটা আমাদের ব্যর্থতা। 1 বছর হয়ে গেছে আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই, সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিন্তু ভয়ের কিছু নাই। যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে, আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেরকমটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো, গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। প্রিয় মানিকগঞ্জবাসী, বিচার সংস্কার, আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান লাগবে, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে আমরা করতেছিলাম পদযাত্রা, এটা আমরা মার্চ টু গোপালগঞ্জ বলছি, এই কারণে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। পদযাত্রাটাকে আমরা মার্চ বলছি, এই কারণে সন্ত্রাসী হামলা হয়েছে। যখন আপনার উপর হামলা করা হয়, সন্ত্রাসী হামলা করা হয়, আপনি যখন ভিকটিম, তখন সেই ভিকটিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে। আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি? গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব, প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব। জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি, বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। এই সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ গড়তে। নতুন দেশকে আমরা চাই, আমরা পুরানো দেশ তো চাই না, আমরা নতুন দেশের জন্য গণ অভ্যুত্থান করছি, নতুন বাংলাদেশের জন্য। সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা, নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত 16 বছর আমার ভাইরা বোনেরা এই মানিকগঞ্জের সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে নানাভাবে। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন, আমার আলেম ভাইরা নির্যাতিত হয়েছেন, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছেন। ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে, ইসলামের পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ত্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক, নিজেদের বলে ধর্ম নিরপেক্ষ,
এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের। এই সত্য কথাটা আমাদের বলতে হবে, আমাদের সনাতন ভাইদেরকে এই কথাটা বুঝতে হবে। আপনারা কোনো নিজেদেরকে কোনো দলের কাছে বর্গা দিবেন না। আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে, যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে। আমাদের নারীরা এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মা খালারা আমাদের পানি খাইয়েছে, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছে। এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের মায়েদের দোয়ার জন্য সফল হয়েছে। সেই মায়েরা আমরা জানি আমাদের সাথে আছে, জাতীয় নাগরিক পার্টির সাথে আছে। সেই সকল বোনেরা, আমাদের সেই বোনেরা, আমাদের সেই নারীরা বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের যে শ্রমিক ভাইয়েরা, আমাদের যে পথশিশুরা রাজপথে নেমেছিল, তারা বাংলাদেশকে পথ দেখাবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, যারা 16 বছর নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, বিএনপি জামাতের হাজারো তরুণ নেতা কর্মীরা, তৃণমূলের কর্মীরা নির্যাতিত হয়েছেন, বাসায় থাকতে পারেন নাই, গ্রেফতার হওয়ার পরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছেন, সে সকল কর্মীরা আমাদের ভাই। আমরা আপনার জন্য নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের নির্যাতিত মজলুম মেহনতি মানুষ, নারী পুরুষ হিন্দু মুসলমান সকলের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই উদ্দেশ্যে এই পদযাত্রা। ইনশাল্লাহ আমরা নতুন মানিকগঞ্জ, নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা ইনসাফের সাথে থাকুন, বৈষম্যহীন দুর্নীতিহীন বাংলাদেশের পক্ষে থাকুন। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। মানিকগঞ্জে কোনো পার্টি আছে? রাতের বেলা জানুয়ারির মধ্যে কোনো পার্টি আছে? গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? এই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কোনো পার্টি আছে? আগামী সংসদে যাবে কোনো পার্টি আছে? সেই পার্টি সবাই বলো, হাতে তালি, মুখে বলি, সারা দেশে মানিকগঞ্জে জোর হলো না, রাতের বেলা